Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal number one study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি নতুন পর্বে। প্রতিদিন সকাল 7টায় আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করি। আজকে 14ই জুনের সাম্প্রতিক ঘটনা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে আজকের পর্বে, তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এবং নতুন দর্শক হলে ডু সাবস্ক্রাইব দ্য ওয়ে অফ সলিউশন, এবং ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে তোমরা পার্টিসিপেট করো, এবং আগামী সোমবার থেকে সমস্ত লাইভ ক্লাসই চালু হয়ে যাবে। ওকে, বিকজ আগামী সোমবার ব্রডব্যান্ড পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। অ্যান্ড টিডব্লিউএস একাডেমি আমাদের রেলের পরীক্ষা প্রস্তুতির চ্যানেল, যেখানে আমি রেলের ক্লাস করিয়ে থাকি। ডু সাবস্ক্রাইব, এখানেও লাইভ স্টার্ট হবে সোমবার থেকে। সো ডু সাবস্ক্রাইব টিডব্লিউএস একাডেমি। সো আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে খুব গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একটি প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত নতুন রিপোর্ট অনুসারে গম উৎপাদনে ভারতের শীর্ষে কোন রাজ্য? ইয়েস, পাঞ্জাবকে পিছিয়ে গম উৎপাদনে কিন্তু আরও এক ধাপ এগিয়ে আসলো মধ্যপ্রদেশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার টিল ডেট, রাইট? So, Madhya Pradesh has emerged the top state in the country in wheat procurement on support price by purchasing over 1.27 crores tons from farmers, right? So, মধ্যপ্রদেশ কিন্তু গম উৎপাদনের নিরিখে এবং কৃষকদের থেকে পারচেসিংয়ের নিরিখে কিন্তু শীর্ষস্থান দখল করেছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেটা প্রতি বছর 5 জুন পালিত হয়। অ্যান্ড এবছর আমরা দেখেছি সেলিব্রেটিং বায়োডাইভার্সিটি ইটস টাইম ফর নেচার থিম ছিল। তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোন রাজ্য জীববৈচিত্র্য পার্ক, অর্থাৎ যেটাকে আমরা বায়োডাইভার্সিটি পার্ক বলি, বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করেছে? সঠিক উত্তর হয়েছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্য সরকার, অ্যান্ড এটাই হচ্ছে তাদের স্টেটের সবচেয়ে লার্জেস্ট বায়োডাইভার্সিটি পার্ক হতে যাচ্ছে। তো তার নাম কি আমরা প্রত্যেকে জানার চেষ্টা করব। উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ওপেন্ড দ্য ফার্স্ট বায়োডাইভার্সিটি পার্ক ইন দ্য হ্যান্ডনি, হুইচ ইজ দ্য স্টেটস বিগেস্ট অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। দ্য পার্ক নেম, যে পার্কের নামকরণ হয়েছে উত্তরাখণ্ড ফরেস্ট রিসার্চ উইং বায়োডাইভার্সিটি পার্ক, অর্থাৎ এই পার্কটার এই নামকরণ করা হয়েছে, এবং যেটা কিন্তু এই রাজ্যের অর্থাৎ উত্তরাখণ্ডের কিন্তু সবচেয়ে বড় বায়োডাইভার্সিটি পার্ক। ক্লিয়ার? এবং তাদের ফার্স্ট বায়োডাইভার্সিটি পার্ক হচ্ছে কিন্তু এটাই। তো হলদনিতে কিন্তু এই পার্কটা উদ্বোধন হয়েছে। নেক্সট আমি জানি কোন দেশ সহযোদ্ধা নামে প্লাজমা বিনিময় অনলাইন নেটওয়ার্ক লঞ্চ করেছে? খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য এটা। সহযোদ্ধা, তার আগে আমরা আসি যে প্লাজমা, যেটাকে আমরা রক্তরস বলি, যে এই প্লাজমা বিনিময় বিষয়টা কি? মূলত কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন যে সমস্ত ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তির প্লাজমা বর্তমানে যারা রোগাক্রান্ত ব্যক্তি বা কোভিডে আক্রান্ত, তাদেরকে দিলে কিন্তু খুব সহজে তাদেরকে চিকিৎসা একটা করা যায়। তো এই জন্যই কিন্তু সহযোদ্ধা যে অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন নেটওয়ার্ক লঞ্চ করেছে, এটা বাংলাদেশ করেছে। তো সেটার নাম দিয়েছে, ক্যাম্পেইনটা হচ্ছে সহযোদ্ধা ক্যাম্পেইন। তো এর মাধ্যমে প্লাজমা বিনিময়ের জন্য অনলাইন নেটওয়ার্ক লঞ্চ করেছে, এটা বাংলাদেশ সরকার প্রথম করে দেখিয়েছে। ডিটেলে দেখি, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ লঞ্চড অ্যান অনলাইন নেটওয়ার্ক টু ফ্যাসিলিটেট প্লাজমা এক্সচেঞ্জ বিটুইন রিকভার্ড পেশেন্ট অফ কোভিড-19। রিকভার্ড হয়েছে যারা, সুস্থ হয়েছে যারা, তাদের প্লাজমা নেওয়ার কিন্তু যে অনলাইন নেটওয়ার্ক, সেটা বাংলাদেশ সরকার লঞ্চ করেছে। কোন সংস্থা অনলাইন সাইবার স্পেস প্রতিযোগিতা 2020 আয়োজন করেছে? কোন সংস্থা অনলাইন সাইবার স্পেস প্রতিযোগিতা 2020 লঞ্চ করেছে, আয়োজন করেছে মূলত, যার মাধ্যমে মনে করো ক্লাস 1 থেকে 3 বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন রাখা হচ্ছে, তার পরবর্তীতে ছোট মডেল প্রজেক্ট তৈরির, উঁচু ক্লাসদের ছোট মডেল প্রজেক্ট তৈরির জন্য, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তাদের কুইজের ব্যবস্থা করা হচ্ছে, যেটা ইংলিশ এবং হিন্দিতে অ্যাভেলেবেল। এইটা কোন সংস্থা করেছে? ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ ইসরো। তাহলে তোমরা আমাকে যেটা কমেন্টে জানাবে, ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়, বা ভারতের মহাকাশ গবেষণার জনক কে? মহাকাশ গবেষণার জনক নামে পরিচিত কে? আর তোমাদেরকে বলে রাখি, আমি যে জিওগ্রাফির ওপর থেকে যে সিরিজটা করছি, গতকাল 15তম ক্লাস করিয়েছি, #15তম ক্লাস করিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। একেবারে WBCS এর প্যাটার্নে আমি ক্লাস করিয়েছি, যে কোনো এক্সামের জন্য উপযোগী, যে হিমালয়ের প্রস্থ বরাবর ভাগ, দৈর্ঘ্য বরাবর ভাগ। তো
ডিটেল আমি করানোর চেষ্টা করছি। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম। সিরিজটা যারা দেখছো না দেখে নাও, প্লে লিস্ট ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলে সার্চ করবে পেয়ে যাবে যে টপ কারেন্ট অ্যাফেয়ার্স 20, টপ লাইভ জিকে মক টেস্ট 2020। ওকে, সো ইসরো ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের মহাকাশ গবেষণার জনককে এবং ইসরোর বর্তমান চেয়ারপারসনকে সেটাও তোমরা আমাকে জানাবে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত সেটা আমাকে জানাবে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেখান থেকে আমরা দেখেছি চন্দ্রযান 2 উৎক্ষেপিত হয়েছিল, সেটাও আমাকে কমেন্টে জানাবে যে কোন রাজ্যে অবস্থান করে। অর্থাৎ ইসরো সম্পর্কে যত যা তথ্য জানো শেয়ার করতে পারো তোমার থটস। দ্য ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো উইল অর্গানাইজ অনলাইন ইসরো সাইবার স্পেস কম্পিটিশন 2020 টু হিট ইয়ং মাইন্ডস ইন দ্য কান্ট্রি। মূলত জ্ঞানের আলো প্রসার করতে কান্ট্রির তরুণদের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজন করেছে ইসরো। নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট তথ্য, এটা আমি থাম্বনেলে অ্যাড করতে পারতাম বাট করা হয়নি, আর কত ছবি আর অ্যাড করব। বিশ্বের প্রথম ডবল স্ট্যাক কন্টেনার ট্রেন কোন দেশ চালু করলো? অর্থাৎ পণ্য পরিবহনটাকে আরও ইমপ্রুভ করতে, পণ্য পরিবহন বা যেটাকে মালবাহী গাড়ি আমরা সহজে বলে থাকি, সেই সমস্ত ট্রেনকে তার ক্যাপাসিটিকে আরও বৃদ্ধি করতে ডবল ট্যাঙ্ক, তুমি এখানে দেখতে পাচ্ছ নিচে আমরা সাধারণত এরকম একটা ট্যাঙ্কার থাকে আমরা এটা দেখি, তার উপরে আরও উপরে একটা, রাইট, অর্থাৎ শক্তিশালী ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন এরকম ডবল কন্টেনার যুক্ত ট্রেন চালু করলো কোন দেশ? এবং বিশ্বের প্রথম ফার্স্ট কান্ট্রি সেটা হচ্ছে আমাদেরই দেশ ভারত, রাইট। খুব তথ্য সমৃদ্ধ এটি। ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ ক্রিয়েটেড এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড বেঞ্চমার্ক বাই সাকসেসফুলি রানিং ফার্স্ট ডবল স্ট্যাক কন্টেনার ট্রেন ইন হাই রিস ইন ওভারহেড ইকুইপমেন্ট ইলেকট্রিফাইড টেরিটরি অন ওয়েস্টার্ন রেলওয়েজ। অর্থাৎ আমাদের পশ্চিম রেলওয়ের মধ্যেই কিন্তু এটা চালানো শুরু হয়েছে, ফার্স্ট কিন্তু ইলেকট্রিক স্পর্শ করে এই ট্রেনটা খুব ভালোভাবে চলেছে, ডবল স্ট্যাক কন্টেনার ট্রেন। ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, যেটাকে আমরা শিশু শ্রম বলে থাকি, 14 বছরের কম বয়সী বাচ্চাদেরকে আমরা যখন খনিতে বা অন্য কোথাও কাজে লাগি সেটা চাইল্ড লেবারের আওতায় এসে থাকে। তো ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার প্রতি বছর কবে পালিত হয়? যাতে চাইল্ড লেবার যাতে না হয় তার বিরুদ্ধে অ্যাওয়ারনেস করার জন্যই মূলত এটা করা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে 12th জুন, 12ই জুন প্রতি বছর পালন করা হয়। দ্য ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার held every year on 12th June, intended to foster the worldwide movement against child labor in any of its form, right? অর্থাৎ শিশু শ্রম বন্ধ করার জন্যই মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করা হয়। ইভেন এর জন্য কিন্তু পিতামাতার একটা মৌলিক কর্তব্যের মধ্যে ধরা হয়ে থাকে, ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে বলা হয়ে থাকে যে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার যে অধিকারটা। আমি খুব দ্রুতই তোমাদের সংবিধানের সিরিজ স্টার্ট করব, যেখানে তোমরা বাই দ্য ওয়ে আজকে সন্ধ্যে 6টায় তোমরা আনএকাডেমিতে যুক্ত হবে। আজকে কিন্তু সংবিধানের ওপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা হবে, রাইট? সন্ধ্যা 6টা থেকে 7টা, 1 ঘন্টার ক্লাস। টেলিগ্রামে যুক্ত হবে, আমি লিঙ্ক দিয়ে দেই টেলিগ্রামে, কিংবা ফেসবুক গ্রুপেও দিয়ে দেই। কোন কমিশনের প্রাক্তন সদস্য ডক্টর বৈদ্যনাথ, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? তিনি কোন কমিশনের একজন প্রাক্তন সদস্য ছিলেন? অর্থাৎ ফর্মার মেম্বার। তিনি অবশ্যই পরিকল্পনা কমিশন বা যেটাকে আমরা প্ল্যানিং কমিশন বলি, সেই প্ল্যানিং কমিশনের একজন প্রাক্তন সদস্য ছিলেন ডক্টর বৈদ্যনাথ, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তামিলনাড়ুতে। The former member of the Planning Commission, advocate of data quality and economics, Dr. A. Vaidyanath passed away at the age of 88 in Coimbatore, তামিলনাড়ুতে তিনি প্রয়াত হয়েছেন। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা আনএকাডেমি WBPSC-তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। অ্যান্ড এখন থেকে আমি প্রতিদিন সন্ধ্যা 6টায় একটা সিরিজ করেছি 7 দিনের ম্যারাথন, সেটাতে তোমরা অবশ্যই যুক্ত হতে পারবে। দেখতে পাচ্ছ টোটাল 7 ডেজের ম্যারাথন, যেটা কিন্তু 6 PM থেকে প্রত্যেক দিনই স্টার্ট হচ্ছে 7 PM পর্যন্ত, 6টা থেকে 7টা 1 ঘন্টা করে সেশন করছি, কমপ্লিট ফ্রি। আনএকাডেমি অ্যাপ তোমরা ইনস্টল রাখো, অ্যান্ড ক্লাসে যুক্ত হওয়ার লিঙ্ক আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিই। অ্যান্ড তোমরা যদি ডেলি আনএকাডেমিতে লাইভ ক্লাস করতে চাও, তোমাদের জন্য পারফেক্ট ব্যাচ হচ্ছে যে কোনো এক্সামের জন্য 20 এবং 21 সালের এক্সামকে ফোকাস করে করা হয়েছে। নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, তাই কেউ দেরি করো না, সাবস্ক্রিপশন এখনই তোমরা নিয়ে নাও। বিকজ কম্পিটিটিভ ফিল্ডের যে সমস্ত সাবজেক্ট, অল সাবজেক্টেরই কিন্তু ক্লাস তুমি এখানে করতে পারবে, যেখানে PDF বা স্টাডি মেটেরিয়াল পেতে পারবে সমস্ত স্যারের থেকে, মেন্টরশিপ অ্যান্ড গাইড করবে স্যারেরা তোমাদেরকে, অ্যান্ড ঘরে বসেই কিন্তু লাইভ ক্লাস অ্যাক্সেস করতে পারবে, এবং সমস্ত স্যারের ক্লাসই তুমি অ্যাক্সেস করতে পারবে। এই কোডটা ব্যবহার করে যুক্ত হবে, সেক্ষেত্রে তুমি 10% ছাড়ও কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অ্যান্ড
কতদিনের সাবস্ক্রিপশন নেবে? তোমরা অবশ্যই 1 ইয়ারের সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করো, বিকজ এটা প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারবে। পার ডে অ্যাভারেজ কস্ট 17 টাকা মতো আসে, 17 টাকা দৈনিক খরচ। অর্থাৎ যদি আমি ইয়ারলি দেখার চেষ্টা করি 6,300 টাকা, মাত্র 6,300 টাকা পে করে তুমি 1 বছরের কোচিং করতে পারবে এই সমস্ত স্যারের থেকে। ক্লিয়ার? অ্যান্ড তোমরা যদি বলো যে একজন স্যারের ক্লাস করতে পারবো নাকি সবার, উত্তর হচ্ছে সবার ক্লাসই করতে পারবে। সো ডু সাবস্ক্রাইব আনএকাডেমি প্লাস অ্যান্ড ইউজ দ্য কোড আলামিন9 আমিন। পরবর্তী প্রশ্ন, লকডাউন লেসন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ শিরোনামে সম্প্রতি একটা বই প্রকাশ কে করেছেন? ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা প্রত্যেকে মনে রাখো। অ্যান্ড যারা নতুন দেখছো অবশ্যই ডু লাইক, যারা এখনো লাইক করনি। তো সঠিক উত্তর হয়ে যাবে শোভা দে, রাইট? শোভা দে একজন খুব বড় ঔপন্যাসিক, তিনি কিন্তু এই শিরোনামে বইটা প্রকাশ করেছেন। শোভা শেখর নয়, নট শোভা দেতে হওয়া উচিত অ্যানিমেশন, কত ভুল হয়। শোভা দে ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এখনই এগুলো ঠিক করে নেবো, নইলে পরে এগুলো ভুলই থেকে যায়, রাইট? সো দেখে নাও, রাইটার শোভা দেজ নিউ কালেকশন অফ স্টোরিজ টাইটেল লকডাউন লেসন্স লিভিং অ্যান্ড আদার স্টোরিজ তিনি প্রকাশ করেছেন, শোভা দে। নেক্সট, কোন রাজ্য সরকার সমস্ত শ্রেণীর মধ্যে, সমস্ত ক্লাসের মধ্যে মূলত সংক্রমণের মাত্রা নির্ধারণ করার জন্য একটি নতুন নমুনা সংগ্রহ অভিযান চালুর কথা ঘোষণা করেছেন? ভেরি গুড ইনিশিয়েটিভ, যার মাধ্যমে সংক্রমণের মাত্রাটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে সেই রাজ্য, যে কতটা পরিমাণ সংক্রমণ হচ্ছে। তো এটা কোন রাজ্য সরকার করেছে? এটা ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চড এ স্টেট লেভেল স্যাম্পেল কালেকশন ক্যাম্পেইন। স্টেট লেভেল, রাজ্য ভিত্তিক সমস্ত শ্রেণীর মধ্যেই কিন্তু স্যাম্পেল কালেক্ট করার একটা ইনিশিয়েটিভ নিয়েছে। অন 12 জুন তারা নিয়েছে, টু ফাইন্ড আউট দ্য লেভেল অফ করোনা ইনফেকশন অ্যামং দ্য ডিফারেন্ট সেকশন অফ সোসাইটি। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে সংক্রমণের মাত্রাটা কত সেটা বোঝার জন্যই কিন্তু উত্তরপ্রদেশ সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। পরবর্তী প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে এবং গর্বের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মটি কোন রাজ্যে নির্মিত হচ্ছে? ইয়েস, তুমি ঠিক শুনছো, ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে হাভেলি জংশন, যেটা মূলত কর্ণাটকের মধ্যে বিলং করবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি লেন্থ দেখলে বুঝতে পারবে, কর্ণাটকস হাভেলি রেলওয়ে স্টেশন ইজ সেট টু গেট দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম হুইচ ডাইমেনশন অফ 1400 মিটার, 1400 মিটার দৈর্ঘ্য পাওয়া যাবে, লেন্থ থাকছে, এবং চওড়া থাকছে কিন্তু 10 মিটার, রাইট? সো এই যে স্টেশন, এটা হচ্ছে হাভলি জংশন বা হাভলি রেলওয়ে স্টেশন, যেটা কিন্তু কর্ণাটকের মধ্যে বিলং করবে। খুব সুন্দর তথ্য ছিল। তাহলে তুমি এটা মনে রাখো যে সম্প্রতি ডবল কন্টেনার বিশিষ্ট ট্রেন ভারত লঞ্চ করেছে। তারপরে আমরা যদি দেখার চেষ্টা করি লংগেস্ট রেলওয়ে স্টেশন, সেটা কিন্তু কর্ণাটকেই তৈরি হচ্ছে। তো আজকের পর্ব আমাদের এতটুকুই ছিল। কেমন লাগলো পর্বটি কমেন্ট করে জানাবি। ইসরো সম্পর্কে তথ্য জানা থাকলে অবশ্যই তোমার তথ্যগুলো শেয়ার করবে। অ্যান্ড TWS একাডেমিকে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ এখানেও আমি লাইভ ক্লাস স্টার্ট করছি। তো অবশ্যই ডু সাবস্ক্রাইব TWS একাডেমি, সার্চ করলেই পেয়ে যাবে। একবার সার্চ করো এবং ডু সাবস্ক্রাইব, আমাদেরকে সাপোর্ট করো। অ্যান্ড ফেসবুক গ্রুপে যুক্ত হও। যে কোনো ক্লাস, এই যে ফর এক্সাম্পল 6 PM এর ক্লাসটা আমি এভরিডে এখন নিচ্ছি, কমপ্লিট ফ্রি ক্লাস উইথ স্টাডি মেটেরিয়াল বা উইথ PDF। তো এর ক্লাসের লিঙ্ক, জয়েন হওয়ার লিঙ্ক আমি ফেসবুকেও প্রোভাইড করি। সবচেয়ে ভালো হয় টেলিগ্রাম, তো টেলিগ্রামটা বেশি প্রেফার করি আমি। দু জায়গাতে আমি লিঙ্ক শেয়ার করি। টেলিগ্রামটা হোয়াটসঅ্যাপের মতনই, তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এবং দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করে আমাদের গ্রুপে তুমি যুক্ত হও। আর যে গ্রুপে 14,000 15,000 মেম্বার রয়েছে সেটাতে যুক্ত হবে, অর্থাৎ জানি না আবার কেউ আমার নামে গ্রুপ মেক করতেই পারে। ওকে, সো সবসময় এটাতে যুক্ত হওয়ার চেষ্টা করো। অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডু সাবস্ক্রাইব ওয়ে অফ সলিউশন। নতুন হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।